স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। দর্শক, বাংলাদেশ এই মুহূর্তে নির্বাচনের ট্রেনে যাত্রা শুরু করেছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন তাদের তফসিল ঘোষণা করেছে। তফসিল ঘোষণার আগে এবং পরে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সহিংসতার ঘটনা দেখছি। নির্বাচন কমিশন সেগুলো কিভাবে সামলাবে এবং সামনে নির্বাচন কিভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং কিভাবে এটা খুব ভালোভাবে সুষ্ঠুভাবে নির্বাচনটি করা যায় সে বিষয়ে কিভাবে কাজ করবে সেই বিষয়গুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। আমার সঙ্গে আলোচনার জন্য দুজন অতিথি উপস্থিত আছেন। আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি নির্বাচন কমিশনের পরিধি ও প্রাসঙ্গিক বিষয়। এই বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত আছেন ডক্টর সাব্বির আহমেদ, রাজনৈতিক বিশ্লেষক, এবং আমার পাশেই আছেন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, প্রতিষ্ঠাতা পরিচালক ডেস্টিনি গ্রুপ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনায় যাব। তার আগে আজকে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, এই বিষয় নিয়ে আমাদের একটা রিপোর্ট আছে। এই রিপোর্টটি আমরা একটু দেখে আসতে চাই। নতুন ধারার গুণগত রাজনীতি করার প্রত্যয় নিয়ে এবছরের 17 এপ্রিল উদ্যোক্তা ও ব্যবসায়ী ডক্টর মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্বে বাংলাদেশ আমজনগণ পার্টি আত্মপ্রকাশ করে। দলটিতে সমাজের সকল স্তরের ও শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ সকলের নজর কাড়ে। জাতীয় নির্বাচনে অংশ নিতে ও একটি আইনি কাঠামোর ভিত্তিতে দল পরিচালনার জন্য নির্বাচন কমিশনের নিবন্ধন চায় দলটি। আরপিও এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালার সকল শর্ত পূরণ করে নিবন্ধন আবেদন করেন নেতৃবৃন্দ। বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধনের জন্য জমা দেয়া সকল কাগজপত্র সঠিক পাবার পর নির্বাচন কমিশনের কর্মকর্তারা দলটির মাঠ পর্যায়ের কার্যালয়, কমিটি ও সমর্থকদের তথ্য যাচাই করে। তবে সকল তথ্য সঠিক পাওয়া গেলেও দলটির ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত না নিয়ে পর্যালোচনায় রাখে। অথচ সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ইচ্ছে করলেই দলটিকে প্রথমেই চূড়ান্ত নিবন্ধন দেয়া যেত। প্রথমবার তদন্তের পরেই আমজনগণ পার্টির নিবন্ধন দিতে পারত। এনসিপি আর আমজনগণ পার্টির কাগজপত্রই সঠিক ছিল, বাকিগুলো আসলে তেমন কিছুই নেই। সারা দেশে তদন্ত রিপোর্ট ভালোই ছিল, কিন্তু কমিশন কেন দেয়নি তা জানি না। তবে কমিশন পর্যায়ে পর্যালোচনার কথা বললেও নির্বাচন কমিশন আমজনগণ পার্টিকে চিঠি দিয়ে অবহিত না করেই আবারও সারা দেশের তথ্য পুনঃতদন্তের নির্দেশ দেয় নতুন কর্মকর্তাদের দায়িত্ব দিয়ে। পুনঃতদন্তে অনেক বেশি ও অপ্রাসঙ্গিক তথ্য চাওয়া হয়। এতে হয়রানির মধ্যে পড়ে যায় দলের নেতাকর্মীরা। পুনঃতদন্তেও সকল তথ্য সঠিক পেলে 4 নভেম্বর দলটির চাহিত প্রতীক হ্যান্ডশেক বরাদ্দ দিয়ে পত্রিকায় আপত্তি জানানোর সময় দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। কয়েকটি অভিযোগ পড়েছে জানিয়ে নির্বাচন কমিশন পুনরায় পর্যালোচনা করে শুনানি করা হবে বলে জানান। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে আবারও মাঠ পর্যায়ে তদন্ত করা হচ্ছে, যা আইন বিধিতে নেই। বিধিমালা অনুযায়ী নির্বাচন কমিশন উভয় পক্ষকে ডেকে শুনানি করার কথা। 2 দফা তদন্তের পর আমাকে আরেকটা তৃতীয় পক্ষ, যেটা সরকারের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, তাদের সাহায্য চাওয়া হচ্ছে, যেটা আমি মনে করি এই নির্বাচন আইনের পরিপন্থী একটা কাজ। কারণ আমাকে কোন একটা অদৃশ্য শক্তির কারণে আমাকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য আমার প্রতি একটা নেতিবাচক আচরণ করছেন ইলেকশন কমিশন, আমার জানা নেই। গণবিজ্ঞপ্তি জারির পর 4 দফায় চিঠি দিয়েও নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করতে পারেনি দলটির নেতারা। অন্যান্য প্রতিষ্ঠানেও এ ব্যাপারে সহযোগিতা চেয়ে আবেদন করেছেন তারা। তবে নির্বাচন কমিশন বলছে সবকিছু আইন অনুযায়ী করা হয়েছে। ইনহেরেন্ট বলেন, কোয়াসি জুডিশিয়াল বডি হিসেবে বলেন, ধরেন আমার তো আর কোনো নিজস্ব পুলিশ নাই। ইলেকশন কমিশন যখন যে মন্ত্রণালয়কে সহযোগিতা করতে বলবে সেই সহযোগিতা আমরা নিই। এখন ধরেন ওনার বিষয়ে যে বক্তব্যগুলো আসছে এগুলো প্রশাসনিক ভাবে দেখতে গেলে এখন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই আমাদের করতে হয়। সেই হিসাবে আমরা এটা ওইখানে পাঠাইছি। আমরা আশা রাখতেছি যে এটা খুব তাড়াতাড়ি আইসা যাবে, আইসা গেলে সত্যি হবে আর কি। বিশ্লেষকরা বলছেন, নির্বাচন কমিশনের এমন ক্ষমতা ও এখতিয়ার নেই। ইনহারেন্ট পাওয়ার বলে ইংরেজিতে, বাংলায় বলে অন্তর্নিহিত যেই ক্ষমতা, সেই ক্ষমতা বলে কাউকে ওই তদন্তের বাইরে, উভয় পক্ষের শুনানির বাইরে গিয়ে অন্তর্নিহিত ক্ষমতা বলে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এই নির্বাচন কমিশনের যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তাদের যে ভূমিকা, সেটা তো প্রশ্নবিদ্ধ হবে। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। শর্ত পূরণ করার পরেও কমিশনের সিদ্ধান্তহীনতায় বাংলাদেশ আমজনগণ পার্টির ভোটে অংশগ্রহণ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, দেউলিয়ত্ব প্রকাশ পেয়েছে এতে। তার যে স্বাধীন এখতিয়ার, স্বাধীনভাবে কাজ করার এখতিয়ার, সেই এখতিয়ারের মধ্যে সে সরকারের ভূমিকাকেও ভাগ বসিয়ে দিচ্ছে। এটা তো এক ধরনের আত্মহত্যা করার প্রক্রিয়া। নিজের যে জুরিসডিকশন আছে, এইটা অন্যকে যখন দিয়ে দেয়
তখন সে একটা দেউলিয়া সংস্থা, তার কোনো ক্ষমতাই নাই, তাকে যে ক্ষমতা আইন বলে দেওয়া হয়েছে সেটা তো এক্সারসাইজ করতে পারে না। তার মানে এটা তারা ব্যর্থ, নিজেদের সিদ্ধান্ত নিতে তারা ব্যর্থ। নির্বাচন কমিশনের এসব কার্যকলাপের বিরুদ্ধে প্রয়োজনে আইনি পদক্ষেপ নিতে পারে দলটি, জানান বিশ্লেষকরা। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে আসলাম। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সংযুক্ত থেকে আপনাদের মতামত এবং প্রশ্ন জানাতে পারেন অতিথিদের কাছে। প্রথমেই ডক্টর সাব্বির আহমেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি প্রতিবেদনটি দেখলেন এবং নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে নির্বাচনের তফসিল ঘোষণার আগে এবং পরেও আমরা নির্বাচনের মাঠে বিভিন্ন রকমের সহিংসতা দেখলাম। আমরা প্রথমেই দেখেছি চিটাগাংয়ে একজন বিএনপির প্রার্থীর উপরে গুলিবর্ষণ করা হয়েছে, সেখানে একজন কর্মীও নিহত হয়েছেন এবং যিনি প্রার্থী তিনি নিজেও আহত, এখনও চিকিৎসা নিচ্ছেন। আমরা পাবনাতে দেখেছি একই রকম নির্বাচনী সমাবেশে গুলিবর্ষণ হয়েছে এবং শেষ আমরা দেখলাম এই যে ঢাকা ৮ আসনের যে সম্ভাব্য প্রার্থী তার উপরেও হামলা, এখন তিনি বিদেশে চিকিৎসা নিচ্ছেন। মানে কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই যেটা বলতে চাই যে দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং এই ১৭ বছরে বাংলাদেশের মানুষ তাদের যে ভোটাধিকার যেভাবে প্রয়োগ করার কথা ছিল সেভাবে করতে পারে নাই। পরপর তিনটা নির্বাচনে যেখানে তারা ভোটই দিতে, মানে 14-18-2024-এ এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে 5ই আগস্টের পরে, এখন ভোটের একটা নতুন আমেজ তৈরি হয়েছে এবং ভোট নিয়ে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা কিন্তু তৈরি হয়েছে। বাট অ্যাট দি সেম টাইম মানে এই পরিবর্তনটাকে ধরেন যেন সঠিকভাবে না হতে পারে, এইটার একটা মানে পর্দার অন্তরালেও একটা শক্তি কার্যকর আছে, কিন্তু সেটা আমাদের অস্বীকার করা যাবে না আর কি। সুতরাং ওই শক্তিটা হয়তো সবসময়, মানে আমরা তো বিভিন্ন সময়ে দেখে আসছি একদল চাচ্ছে নির্বাচনটা পিছাইতে, আরেক দল এটাকে যথাসময়ে অনুষ্ঠান করতে চাচ্ছে। এখন এই দুই পক্ষের মধ্যে একটা টানাপোড়েন আছে। এই টানাপোড়েনের মধ্যে কিছু ঘটনা হয়তো ঘটবে সামনে। মাত্র আমরা এই তফসিল ঘোষণার পরে প্রথম যে দুঃখজনক ঘটনাটি ঘটল ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার মধ্য দিয়ে, আমার আশঙ্কা যে এই ধরনের ঘটনা আরও ঘটার সম্ভাবনা থাকতে পারে যদি সরকার এবং রাজনৈতিক দলগুলো সচেতনভাবে, মানে তারা এখন তো মূলত নির্বাচন কমিশন এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ করছে। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন আসলে কতটুকু সক্ষমতা অর্জন করেছে বলে আপনার কাছে মনে হয়, বিশেষ করে যেখানে প্রধান উপদেষ্টা বলছেন যে এবারে নির্বাচনটাকে এমন একটা নির্বাচন করা হবে সারা পৃথিবীর মানুষ দেখবে এবং মনে রাখবে, সেটা কি সম্ভব হবে কিনা? দেখুন, নির্বাচন কমিশন আইন শৃঙ্খলার বিষয়ে নির্বাচন কমিশনের সক্ষমতার পুরো বিষয়টাই কিন্তু সরকারের সহযোগিতা অবশ্যই তারা চাচ্ছেন সহযোগিতা। হ্যাঁ, সেই সহযোগিতাটা যদি যথার্থভাবে তারা পায় এই 2 মাসের সময়টাতে বা নির্বাচন হওয়ার সময় পর্যন্ত, তাহলে হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে আমি বিশ্বাস করি। এবং আমি এটা স্ট্রংলি মনে করি যে আর্মি যদি তার যথার্থ ভূমিকাটা রাখতে পারে, মানে রাখে, তাহলে আমরা হয়তো একটা ভালো নির্বাচন দেখব। আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও বেটার কন্ট্রোল তৈরি হবে। কারণ এটা আমাদের মানতেই হবে যে বহুদিন পরে নির্বাচন হতে যাচ্ছে এবং এখানে নানান রকমের এলিমেন্টস কাজ করছে, যেটা আমি বারবার ইঙ্গিত করছি যে এক ধরনের শক্তি আছে যারা হয়তো চাচ্ছে না নির্বাচনটা এই যথাসময়ে হোক। সুতরাং এটা মেনে নিয়েই আমাদের এগোতে হবে। নিশ্চয়ই। এবং নির্বাচন কমিশন সরকার সাথে রাজনৈতিক যারা ব্যক্তিত্ব আছেন তারাও সরকারকে সহযোগিতা করবেন। ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, আপনার কাছে একটু আসতে চাই। আপনি একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন এবং সেটির আহ্বায়ক আপনি। এই যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো, ঠিক আপনার দৃষ্টিতে আপনি কেমন দেখছেন এই তফসিল ঘোষণার পরে নির্বাচনের মাঠ? প্রথমত দুঃখজনক হলো সত্যি যে এখন পর্যন্ত আমার সিদ্ধান্তটা ঝুলে আছে, তাই নির্বাচনের মাঠটা আমি বলবো আমার জন্য ফেভারেবল। আপনার সিদ্ধান্ত মানে আপনার যে পার্টির কথা আমরা বলছি, আমাকে গণবিজ্ঞপ্তি জারি করে আমাকে চিঠিও দিয়েছে মার্কা দিয়ে, কিন্তু অজ্ঞাত কারণে কোনো একটা বিচ্ছিন্ন ঘটনার কারণে 2-1 আমার বিরুদ্ধে কিছু কথা বলেছে, সেটা আমাকে শুনানিতে ডাকাও হচ্ছে না। তারপরে আমাকে পর্যবেক্ষণে রেখে 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 দিয়ে দেওয়া হয়েছে। অথচ দেখেন তফসিল অনুযায়ী আমার কাছে আর খুব বেশি হলে
কয়দিন 8-9 দিন 10 দিন বা 9 দিন 10 সময় দিন আছে। হাতে সময় আছে। আমি এখন পর্যন্ত কিন্তু প্রার্থী দিতে পারছি না, মনোনয়ন দিতে পারছি না। আমার কিন্তু খুব ইচ্ছা যে এতদিন পরে দেশে একটা উৎসব মুখর একটা রাজনীতি হবে, নির্বাচন হবে। আমি সেখানে 300 আসনের মনোনয়ন দিতে চাই, কিন্তু আমার যে এত অল্প সময় হাতে দেওয়া হয়েছে, আমাকে এক সপ্তাহ আগে দিলেও কিন্তু আমি প্রস্তুত আছি দেওয়ার মতো, আমার সেই সক্ষমতা আছে, কিন্তু আমি সেই সহযোগিতাটা পাচ্ছি না এখন নির্বাচন কমিশন থেকে। আপনি যেমনটা বলছিলেন যে আপনাকে ডাকা হয়নি, আরপি অনুযায়ী কি নির্বাচনে যদি কোনো জায়গা থেকে RPO কোনো ক্লেম আসে জি। সেই ক্ষেত্রে দুই পক্ষকে বিধি 7-3 থাকার অনুযায়ী শুনানি করাইতে হয়। আমাকে কিন্তু এখনো শুনানির জন্য ডাকা হচ্ছে না। আমি চাচ্ছি, আমি শুনানিতে ফেস করতে চাই, কিন্তু কোনো একটা, আমার ধারণা, এটা আমি দাবি করতে পারি, কোনো একটা অদৃশ্য চাপে ওনারা আমাকে ডাকছেন না বা কিছু বলছেন না। আমি খুবই হতাশ। আমার দলের নেতা কর্মীরা তো এত এনথুজিয়াস্টিক ছিল, তারাও খুব হতাশ। তারা বলে যে কি হলো, আমরা তো দেখেন 2 দফা কিন্তু আমার হয়েছে, মাঠ পর্যায়ে এই যে তদন্ত হয়েছে, যাচাই বাছাই হয়েছে, তারপরে শেষে দেখা গেলো যেই নির্বাচন কমিশন কিন্তু একটা তার নিজস্ব একটা আইন আছে, একটা ক্ষমতা আছে, সেটাই এক্সারসাইজ করবে, কিন্তু উনি দেখা গেল যে আবার ধার করতে চলে গেছেন আরেকজনের কাছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা দেখলাম যে তারা আবার, আমি পরস্পর শুনেছি, আমি শিওর না, তারা বলছে তো এইটা আমাদের কাছে চাওয়ার কি আছে, এটা তো ওনারাই সিদ্ধান্ত দিতে পারে। তো এখন ঠেলাঠেলি চলতেছে। তো আমি নির্বাচন কমিশনের কাছে রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে আপনারা সময় ক্ষেপণ না করে আমাকে অন্তত এই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিন। আমার 300 প্রার্থী রেডি আছে। আমি 54 বছর পরে বাংলাদেশে একটা পরিবর্তনে, একটা সংস্কার, রাষ্ট্র সংস্কারের আন্দোলনে আমি সবার সাথে সহমত হয়ে নেমেছি। আমার সাথে অন্যান্যরা, এইবারেই প্রথম মনে হচ্ছে আমার জানা মতে এত সুন্দর নির্বাচন হবে, আমরাও আশা করি। আমার প্রচণ্ড আস্থা আছে নির্বাচন কমিশনের উপরে, কিন্তু হতাশাও আছে যে কি করব, কারণ আমার সিদ্ধান্তটা যত দেরি করবে তখন দেখা যাবে শেষ মুহূর্তে এসে আমি আর কোনো দিতে পারলাম না। হয়তো হাতে গোনা কয়েকজনকে আমি মনোনয়ন দিতে পারবো, যেটা হয়তো আমার মানে কি বলবো, মানে ক্ষমতারও ব্যবহার করতে পারলাম না, এরকম হয়ে যাবে আমার। আমাদের কিন্তু ইয়াং নেতাকর্মীরা কিন্তু সব রেডি আছে নির্বাচন করার জন্য, আমরা কিন্তু প্রস্তুত এবং আমরা চাই নির্বাচনটা যথাসময়ে হয়ে যাক। অদৃশ্য শক্তি কারা হতে পারে, আপনি কি এটা বলতে চান বা আমরা জানতে পারবো? আমি তো এটা জানতে পারলে তো আমি এটা রেমেডিজে দিতে পারতাম, কিন্তু আমি ওনাদের যে চাপটা, এটা বুঝতে পারতেছি ওনারা কোনো একটা চাপে আছেন মনে হয়, যে কারণে ওনারা কোনো সিদ্ধান্তে আসতে পারতেছেন না, একটা থার্ড পার্টির হেল্প নিচ্ছেন। নাইলে ওনাদের যে ইনহেরিট পাওয়ার আছে, দে ক্যান এক্সারসাইজ ইট। ওনারা কিন্তু ওনাদের হাতে আছে সব কিছু, ওনাদেরকে তো সরকার কোনো প্রভাব বিস্তার করছে না। পত্রিকায় গণবিজ্ঞপ্তি দেওয়ার পরে এরকম কি কখনো হয়েছে বা আপনার জানা আছে কিনা যে সেই দলকে আর নিবন্ধন না দেয়, আপনাদের প্রতীক বরাদ্দ দেয়া? না, আমার জানা নেই। আমাকে প্রতীক বরাদ্দ দিয়েছে এবং আমি এটার জন্য ধন্যবাদ দিই যে আমার প্রতীকটাকে ওনারা তফসিলভুক্ত করেছে। প্রথম তো আমার তো প্রতীক ছিল আরেকটা, সেটা নিয়ে গেছে আরেকটা দল কোর্ট থেকে। তারপর ওনারা নিজেরাই বললেন যে হ্যাঁ, আপনি যেটা প্রস্তাব দিয়েছেন এটা আমরা তফসিলভুক্ত করলাম, এটা আপনাকে দিলাম। আমি একদম পজিটিভ ছিলাম। আমরা বসে আমাদের অনেকগুলো কাজ আমরা করে ফেলেছি অলরেডি, কাকে কাকে মনোনয়ন দেবো, কি হবে, কিভাবে আমরা আগাবো, আমরা এবার আমাদের ইশতেহারও কিন্তু তৈরি করা হয়ে গেছে। কিন্তু আমরা এটা এখন গণসংযোগ করতে পারতেছি না, কারণ গণসংযোগ করতে না পারলে আমরা কিভাবে আগাবো, কিভাবে আমাদের মানুষ জানবে যে আমরা কি ম্যান্ডেট নিয়ে আসছি, কি আমাদের দেশের জন্য, রাষ্ট্রের জন্য আমরা কি করতে চাই। আমি তো মনে করি যে রাজনীতি করার অধিকার জন্মগতভাবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের আছে। সেখানে আমার নামে একটা কি জানি একটা গল্প ছড়াই দিয়ে এগুলোকে আটকায় রাখার চেষ্টা করা হচ্ছে। আমাকে সেই শুনানিতে ডাকাও হচ্ছে না। ডাকলে কিন্তু এটা সমাধান হয়ে যায়। কারা অভিযোগ করেছে তারাও আসুক, যাই অভিযোগ, এইটাই লেখা আছে আপনার বিধি 7-3 মধ্যে লেখা আছে, দুই পক্ষের অভিযোগকারী, হ্যাঁ, অভিযোগকারী এবং আপনার যে আবেদনকারী। নির্বাচন কমিশনে এই বিষয়ে চিঠি বা যোগাযোগ? আমি বেশ 4 দফা চিঠি দিয়েছি, আমাকে ডাকতেছে না। আমি এই পর্যন্ত সর্বশেষ 4র্থ দফাও কিন্তু চিঠি দিয়েছি, যে আমি বলতেছি আমাকে ডাকেন, বলেন কি করতে হবে। আগে এমন হয়নি, কিন্তু আগে দেখা গেছে আমি যখন নির্বাচন কমিশনে চিঠি দিয়েছি ঠিকই তারা পরের দিন আমাকে ডেকেছে, কিন্তু এইবারে দেখলাম হঠাৎ করে অজ্ঞাত কারণে ডাকাটাকিও বন্ধ। জি, আমি একটু ডক্টর সাব্বির আহমেদ আপনার কাছ থেকে এই বিষয়টা একটু জানতে চাই যে গণবিজ্ঞপ্তি প্রকাশের পরে এরকম কোনো ঘটনা আছে কিনা যে সেই দলকে আর নিবন্ধন দেওয়া হয়নি, এবং এখন যে সময়টা আসলে আছে, এবার তো অনেকেই নিবন্ধন পেয়েছেন, নতুন অনেক রাজনৈতিক দল, সেই ক্ষেত্রে এই সময়েও যদি নিবন্ধন দেয় হয়তো এই দল সেটা 300 আসনে তাদের প্রার্থী দিয়ে মাঠে নামতে পারবে। যে সময়ের যে অবস্থা, তাতে আপনি যদি একটু বলেন যে এরকম ঘটনা এর আগে ছিল? আমার জানা মতে আমি এরকম ঘটনা কখনো শুনিও নি বা দেখেও নি আর কি।
এটা আমার কাছে খুবই ইউনিক কেস মনে হচ্ছে। আবার আমি যেটা আমি যেটা মনে করি যে সরকার চাচ্ছে একটা ঐতিহাসিক নির্বাচন করতে, একটা সুষ্ঠু নির্বাচন করতে। একটা সুষ্ঠু নির্বাচন করতে হলে তো আপনার যেটা আমরা বলি যে সকল দলের জন্য, অর্থাৎ সকল যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় বা যাচ্ছে তাদের সকলের জন্য একটা বলা হয় যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, যে সকলের জন্য একটা সমতল ক্ষেত্র, সবাই যেন সমান সুযোগ পায় নির্বাচনের মাঠে। কিন্তু যদি এটা এরকম হয়ে থাকে তাহলে তো শুরুতেই এই লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়টা নিয়ে তো প্রশ্ন উঠবে এবং নির্বাচন নিয়ে নানান সমালোচনা তৈরি হবে। আমি আশা করব যে হাতে এখনও যে সময় আছে এইটা কোনো বড় ধরনের সমস্যা না। আমি মনে করি যে বহুদিন পরে নির্বাচন কমিশনের সামনে একটা সুযোগ এসছে একটা ঐতিহাসিক রোল প্লে করার। এই রোলটা তারা যথার্থভাবে প্লে করবেন। কোনো দরকার নাই যেটা দুইবার তারা ভেরিফাই করেছেন, যদি আমি তো সেইটা থার্ড টাইম আবার কেন গোয়েন্দা সংস্থার হাতে যাবে, আমি এটার কোনো অর্থ খুঁজে পাই না আর কি। তো সেই পুরনো জিনিসকেই কেন আমরা ঘুরে ফিরে নিয়ে আসতে চাচ্ছি? এটা হলে তো এই নির্বাচন কমিশন একটা স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে তো দাঁড়াবে না। এটা তো আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক এই ধরনের কাজ। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন। আমার অন্য একটি প্রশ্ন আছে, আমরা বিভিন্ন জায়গায় এটা শুনেছি এবং দেখেছি যে আপনার দ্বৈত নাগরিকত্ব নিয়ে একটি কথা আছে, যে আপনি আসলে অন্য দেশের নাগরিক, এটা প্রকাশ করছেন না বাংলাদেশের মানুষের কাছে এবং আপনি নির্বাচন করতে চাচ্ছেন। যদিও আমরা এর আগে শুনেছি আপনি নিজে নির্বাচন করবেন না, আমরা এটা শুনেছি। সাথে আমি আরেকটি প্রশ্ন করতে চাই যে আপনি ডেস্টিনির মতো একটা প্রতিষ্ঠানে ছিলেন বা এখনও আপনি সেখানে আছেন প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে। ডেস্টিনি ছেড়ে আবার আপনি কেন রাজনৈতিক দল করার চিন্তা করলেন? প্রথম প্রশ্নের উত্তর দিই, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। প্রথম কথা হচ্ছে দ্বৈত নাগরিকের যে ব্যাপারটা, আমি কিন্তু পরবর্তীকালে 2003 সালে আবার নাগরিকত্ব ফেরত নিয়েছি বাংলাদেশে আসার পরে। এখনো আমার সেই বাংলাদেশে, তার মানে আপনি একসময় নাগরিক ছিলাম, হ্যাঁ, এখন বাংলাদেশের নাগরিকত্ব আমার বহাল আছে। আর দ্বৈত নাগরিকে আপনার রাজনীতি করা যাবে না এমন কোনো আইন নেই, কিন্তু নির্বাচন করা নিয়ে আমি পড়েছি। আমি আপনাকে একটু সহযোগিতা করতে চাই। যদি আপনি সংবিধানের 66(3)(a) যদি দেখেন, সেখানে দেখবেন যে অন্য দেশের প্রতি আনুগত্য স্বীকার করার পরও পরবর্তীকালে যদি আবার দেশের নাগরিকত্ব ফেরত না হয় তাহলে ওই আইনটা তার জন্য প্রযোজ্য হবে না। এটা সংবিধানেই আছে, এটা ভালো করে পড়লে হয়। আমরা এর আগে দেখেছি অন্য অনেকেই যাদের নাগরিকত্ব ছিল তারা ছেড়ে এসে দেশে নির্বাচন করেছে। পারে, আবার যদি বাংলাদেশের নাগরিকত্ব নেই সে পারে। তারপরেও কথা হচ্ছে আমি তো আর নির্বাচনে যাচ্ছি না। আমি চাচ্ছি আমি ইয়াং জেনারেশন থেকে বেছে বেছে 300 প্রার্থী দেবো, তাদেরকে নার্সিং করব, আমি তাদেরকে সুস্থ ধারার রাজনীতি শেখাবো। আমি চাই কি বাংলাদেশে একটা সুস্থ ধারার রাজনৈতিক চর্চা শুরু হোক। প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে। যেটা আমার এখন, আমি কি বলবো, যে এই ঘটনাটা ঘটে গেল 12 ডিসেম্বর, সেটা এখন আমার মনে হলে আমার না কতক্ষণের জন্য আমি থমকে যাই। আমার কাছে এখন এটা অবিশ্বাস্য মনে হয় যে এমন একটা ঘটনা ঘটে গেছে। আমি কিন্তু তার জন্য দোয়া করছি। আমি চাই সে সম্পূর্ণ সুস্থ হয়ে আসুক, তার প্রতি আমার যথেষ্ট সহমর্মিতা আছে। ওসমান হাদির কথা বলছেন? ওসমান হাদি, আমি আসলে কি বলবো, হিজ এ হিরো, হিজ এ ন্যাশনাল হিরো এনিওয়ে। তো এখন আমি এই ধরনের এই ওসমান হাদির মতো এরকম নবচেতনার এরকম দুর্দান্ত বাঙালি, আমাদের যে কি বলা যায় নবীন যারা আছে, নবীনদেরকে আমি নিয়ে আসতে চাই সামনের দিকে। এবং তাদেরকে নিয়ে আসার জন্য একজন প্রবীণ দরকার, যে নিয়ে আসবে, নেতৃত্ব দেবে। আসলে আমার উদ্দেশ্য কিন্তু সেইটা। এখানে আমি পার্লামেন্টে যাব, একটা চেয়ার দখল করব, আমি বিভিন্ন রকম রাষ্ট্র সুবিধা নেব, তারপরে বেসরকারি সুবিধা নেব, এগুলো আমার স্বপ্ন না। কিন্তু আমি কিন্তু আলটিমেটলি আপনি যেটা বলছিলেন যে আমি ডেস্টিনি ছেড়ে কেন আসছি, আমি কিন্তু ডেস্টিনি ছেড়ে আসি নাই। আমার ডেস্টিনি এখনও বন্ধ আছে। আজকে 13 বছর এটাকে বন্ধ করে রাখা হয়েছে, তাই না? তো আমি তো এমনি সেখানে ব্যবসা করতেই পারতেছি না, এটা বন্ধ আমার। তো আমাকে তো কিছু একটা করতে হবে। তাই আমি চিন্তা করেছি আগেই যে আমি ঠিক আছে, আমি রাজনীতিতে নামবো। রাজনৈতিক প্রতিহিংসার কারণে যেহেতু আমাকে জেল খাটতে হয়েছে 12 বছর 3 মাস 5 দিন, আর এই কারণে যেহেতু আমার ব্যবসা প্রতিষ্ঠানকে বন্ধ করে রাখা হয়েছে এত বছর, 13 বছর, এখন প্রতিষ্ঠান বন্ধ। এখনও আমাদের লোকজন রাস্তাঘাটে হাঁটতেছে, তারা চেষ্টা করতেছে বারবার কোম্পানিটা চালু করার জন্য। একটা বোর্ড করে দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে 173/22-এর, সে বোর্ডও ঠিকমতো কিন্তু কাজ করতে পারছে না। তারা কাজ, মানে এটা আমি বলবো এটাও একটা রাজনৈতিক প্রতিকূলতার জন্য। আমরা আশা করতেছি আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের পরে নির্বাচিত সরকার আসলে সেই নির্বাচিত সরকার আমাদের এই বিষয়টা অবশ্যই দেখবে যে এতগুলো লোক বেকার হয়ে আছে, প্রায় 43,50,000 লোক। এটা একটা বড় বোঝা দেশের জন্য।
জি অবশ্যই। আমার আমার আরেকটা বিষয় এখানে আমরা যেটা আরও একটু অভিযোগের কথা শুনছিলাম যে উপজেলা এবং জেলা পর্যায়ে যে আপনার কমিটিগুলো সেগুলো নিয়েও আপনারা হচ্ছে কোনো তেমন কোনো অফিস নেই, হয়তো কারো বাসায় আপনারা এটা অফিস করেছেন। এটা সঠিক তথ্য এই নয়। এই দুটো বিষয় আমরা, একটা হচ্ছে নাগরিকত্বের বিষয় এবং এই না, উপজেলা এবং আমাদের জেলা অফিস তো পর্যায়ে। আছেই, অফিস আছে। এটা গোয়েন্দা বিভাগেই দেখেছে তারা বারবার। মানে এখানে যেটা হয়েছে আমি বলি, আমরা জমা দিয়েছি 23টা জেলা এবং 103টা উপজেলা, কিন্তু দেখা গেছে আমরা যে জেলার কমিটি জমা দেইনি সেখানে গিয়ে অফিস খোঁজা হচ্ছে। যে উপজেলার কমিটি আমরা জমা দিইনি সেখানে গিয়ে খোঁজা হচ্ছে। তো আমরা তার সব উপজেলার দেইনি, সব জেলার দেইনি। তো যেখানে দেওয়া হয়েছে সেখানে অবশ্যই খুঁজে পেয়েছে। কারণ আমাদের যে এখন নেতাকর্মী যারা আছে প্রচণ্ড উজ্জীবিত তারা। আমি তো আপনাকে বলতে পারি এই মুহূর্তে আমাদের নেতাকর্মীটা কিন্তু আপনার টেলিভিশনের সামনে বসে আছে, কিন্তু আজকে এখানে কি আলোচনা হচ্ছে তারা কেউ ঘুমিয়ে নেই, সবাই দেখতেছে কি হচ্ছে। তারাও জানতে চায় আসলে বিষয়টা কি, আমরা কেন নিবন্ধন পেতে। এই বিষয়গুলো আপনি নির্বাচন কমিশনে আলোচনা করেছেন কিনা, যে যে উপজেলা জেলা পর্যায়ের কমিটি এবং নাগরিক জানেন, তারা ভালো করে জানেন, এগুলো আলোচনা সেই হয়েছে। প্রমাণগুলো আপনি দিয়েছেন কিনা? হ্যাঁ হ্যাঁ আছে, এগুলো আছে, এগুলো জানেন তারা ভালো করেই জানেন। তারা কিন্তু এখনই বলেন নাই যে আমার এগুলো খুঁজে পাওয়া যায়নি। তারা, আমি শুনেছি, এটা শোনা কথা, এটা কতটুকু সত্যি জানি না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা জানতে চাইছে, যেটা ইন্টারেস্টিং একটা জিনিস জানতে চাইছে আমি শুনেছি। আমাকে যে কনভিকশন দিয়েছে হাসিনা সরকার, সেখানে রায়ের মধ্যে কোথাও লেখা ছিল কিনা যে আমি কখনো রাজনীতি করতে পারবো না, এই একটা বিষয় জানতে চাইছেন ওনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। আর একটা জিনিস জানতে চাইছেন আমি দ্বৈত নাগরিক হিসাবে নির্বাচন করার রাইট রাখি কিনা। এই দুইটা জিনিস কোয়ারি করতেছেন তারা। আমি এটা শুনেছি, এটার কোনো রেকর্ড নাই, কিন্তু এটা পরস্পর মুখে শোনা। তো আপনি তো এই প্রুফগুলো দিতে পারেন আপনার আমার কাছে কাছে আছে এগুলো। আমাকে ডাকলে, আমাকে তো শুনানি করার জন্য ডাকাই হচ্ছে না। আমাকে কালকে ডাকুক, আমি দেখাই দিই। আমি তো দেখাইতে পারবো যে আর্টিকেল 66 আপনার 3-এ কি লেখা আছে, 3-এর কয়। ওনারা ওইটা দেখলেই হয়। এই সংবিধানে, বর্তমান সংবিধান যেটা চালু আছে এটার মধ্যে আছে। ওই হিসাবে আমি কিন্তু কোয়ালিফাই করি। আর আমার রায়ের মধ্যে কোথাও লেখে নাই যে আমি রাজনীতি করতে পারবো না। আমাকে বলা হয়েছে আমি মানি লন্ডারিং করেছি, যেটা আমি আপিল করেছি। আপিল কিন্তু অ্যাকসেপ্টেড, একটাতে কিন্তু আমি জামিনে আছি আপিল করে। আমাকে আবার সেই হাসিনার আমলে একটা থেকে জামিন পেয়েছি আমি ঘটনাচক্রে, আরেকটাতে কিন্তু আমাকে কিন্তু নর্মাল একটা দিয়েছে, পানিশমেন্ট দিয়েছে, জাস্ট নর্মাল। আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, এসে আমরা একটু ডক্টর সাব্বির আহমেদ আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে নির্বাচন কমিশন বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে এবং সেটা বিলম্ব করছে, যেমন নিবন্ধনের ক্ষেত্রেও, এবং পরে এসে হয়তো তারা আবার তাদের সিদ্ধান্তগুলো পরিবর্তনও করছে। সেই বিষয়গুলো নিয়ে একটু জানতে চাইবো আপনার কাছে। তার আগে প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমরা কথা বলছিলাম নির্বাচন কমিশনের পরিধি ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে। আমরা এবার যাব ডক্টর সাব্বির আহমেদ। বিরতির আগে যে প্রশ্নটি আপনাকে করেছিলাম, নির্বাচন কমিশন বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন, বিলম্বে নিচ্ছেন, আবার দেখা গেছে সেই সিদ্ধান্তগুলোকেও আবার পরিবর্তন করছেন বারবার। নির্বাচনের আগে এই ধরনের জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তাদের ভূমিকাটা আপনি কিভাবে দেখেন? আপনাকে ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হয় যে নির্বাচন কমিশনকে আমরা আইনগতভাবে এবং কাঠামোগতভাবে স্বাধীন আমরা বলি ঠিকই, কিন্তু বাস্তবে নির্বাচন কমিশন তার ওই স্বাধীনতাটা এক্সারসাইজ করতে পারে না। এটার কারণ হলো যে দীর্ঘ সময় ধরে নির্বাচন কমিশন একটা মানে সবসময় ক্ষমতাসীন দলের প্রভাবে তারা কাজ করতে হয়েছে বিভিন্ন সময় আর কি, যেটা নিয়ে বহু বিতর্ক হয়েছে পূর্বের নির্বাচন কমিশনগুলোতেও। এটা তো একটা বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে নির্বাচন কমিশনে যে ম্যান পাওয়ার কাজ করে, এইখানে বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে এখানে নিয়োগ দেয়, এবং নিয়োগ দেওয়ার ফলে আমার কাছে যেটা মনে হয় যে তাদের মধ্যে একটা দক্ষতা সংকট আছে বলে মনে হয়। যে অন্য জায়গা থেকে যখন আপনি এখানে নিয়োগ দেবেন, তখন তারা তো এই নির্বাচন কমিশনের যে ম্যান্ডেটটা, কনস্টিটিউশনাল ম্যান্ডেট, এই ম্যান্ডেটটাকে সে ওইভাবে ধারণ করে না আর কি। তখন নিজের চাকরি বাঁচানোটাই হয়তো বা তাদের কাছে একটা বড় বিষয় হয়ে দাঁড়ায় আর কি। তা আমার কাছে মনে হয় এই যে না এক পা পিছায় তো আরেক 2 পা আগায়, এই যে প্রবলেমটা, এই দ্বিধায় এইটা আসলে দক্ষতার সংকট থেকে হওয়ার সম্ভাবনা একটা কারণ। আরেকটা কারণ হইতে পারে যে
রাজনৈতিক প্রভাবের বিষয়টা একেবারে কমপ্লিটলি চলে যায় নাই কিন্তু এখনো। জি, এটা বোধহয় আরও কিছুকাল সময় আমাদের এই জিনিসটার সাথে বসবাস করতে হবে। এবং এই যে রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত যে আমরা একটু রিপোর্টও দেখে আসলাম একটু আগে, যে এই গোয়েন্দা বাহিনীকে দায়িত্ব দেয় এবং তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করাটাকে আপনি নির্বাচন কমিশনের ব্যর্থতা বা এটা কিভাবে দেখছেন? ব্যর্থতা তো বটে, এইটা তো তার মানে সে দুইবার জিনিসটা ভেরিফাই করার পরে আবার এখানে যাওয়ার কোনো বিষয় না, এটা তারা নিজেরাই এই সিদ্ধান্তটা দিতে পারে। আর এখানে তো রেজিস্ট্রেশনের কিছু স্পষ্ট ক্লিয়ার ক্রাইটেরিয়া আছে, তো ওনার বক্তব্য থেকে তো এটা পরিষ্কার যে ক্রাইটেরিয়াগুলো তো উনি ফুলফিল করেছেন। সুতরাং এখানে তো মানে দ্য কেস ইজ ভেরি ক্লিয়ার, অবভিয়াস। এইখানে তো ওইখানে পাঠানোর পিছনে এখন অন্তর্নিহিত কী কারণ আছে সেটা তো আমরা বলতে পারবো না। তবে আমি মনে করি যে এটা মানে এখন যদি গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যদি তার মানে কি বলে, নিজের পাওয়ারকে এক্সারসাইজ করতে না পারে তাহলে আর কবে পারবে? আমরা সেই আশাই রইলাম যে যাতে এই প্রতিষ্ঠানগুলো তার সত্যিকারের স্বাধীনতাটা ভোগ করতে পারে, স্বাধীনভাবে যেন প্রতিষ্ঠানগুলো দাঁড়াইতে পারে। জি, ধন্যবাদ আপনাকে ডক্টর রফিকুল আমিন। আমার আরেকটি প্রশ্ন আছে, আমরা কিছু এর আগেও একটু আলোচনা করেছি এই বিষয়ে। এখন যেহেতু সময় আর প্রায় 9 থেকে 10 দিন আছে, আপনি যদি নিবন্ধন পেয়েও যান, আপনার দল যদি নিবন্ধন পেয়ে যায়, সেক্ষেত্রে 300 আসনে কি আসলে প্রার্থী দেওয়া সম্ভব এই সময়ে? আমি প্রস্তুত আছি। আমি আসলে আমার তো সব কিছু প্ল্যান হয়েছে ধীরে ধীরেই। আমি যখন সেই 17 এপ্রিল যখন দলের ঘোষণা করি তখন থেকে আমরা হোমওয়ার্ক করেছি আমাদের, এবং আমরা এটার জন্য প্রস্তুত আছি। একটু আগে আপনি যে একটা প্রশ্ন করেছিলেন আমার দ্বৈত নাগরিক নিয়ে, আমার এখন মনে পড়েছে আমি কিন্তু 2003 সালে আবার নাগরিকত্ব ফেরত নিয়েছি বাংলাদেশের, এবং সেটার একটা আমার কাছে আছে। এটা আমি আপনাদের উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে আমি এটা দেখাইতে চাই যে আমাকে বলা হচ্ছে যে আমার বাংলাদেশের নাগরিকত্ব নাই। এটা কিন্তু 2003 সালে নেয়া। সেই সময় আমার কোনো একটা কারণে আমি ব্যাংকের একটা লোনের জন্য অ্যাপ্লাই করতে গিয়েছিলাম। তখন আমাকে প্রশ্ন করেছিল যে আমার বাংলাদেশের নাগরিকত্ব আছে কি না। তখনই আমাকে কিন্তু দরখাস্ত করে এটা নিতে হয়েছে। যাই এই জিনিসটা আমি কনফিউশনটা ক্লিয়ার করার জন্য এটা আমি দেখালাম। আরেকটা হচ্ছে আপনি যেটা বলছেন আমার প্রস্তুতি আছে কি না। দেখেন, আমরা নির্বাচন করতে চাই, আমরা সুস্থ ধারা রাজনীতি করতে চাই। আমাদেরকে নিবন্ধন দিল কি দিল না এই জন্য আমরা বসে নাই, আমরা কিন্তু আমাদের হোমওয়ার্ক করে গেছি। আমরা শুধু এখন দেখতেছি সামনে সময় খুবই কম। আমাকে যদি আগামীকালও যদি দেখে বলে ঠিক আছে আপনি 300 আসনের প্রার্থী দেন, আমরা কিন্তু প্রস্তুত আছি। আমাদের দরকার সর্বোচ্চ 7 দিন। 7 দিন সময় পেলে কিন্তু আমরা এটা করে ফেলতে পারবো। 7 দিন সময় হলে করে ফেলতে পারবেন। জি, তাহলে নির্বাচন কমিশন থেকে যদি ডাকে তাহলে আপনি আপনার যে কাগজপত্র আছে সেগুলো নিয়ে নিশ্চয়ই করবেন। আমি অন্য একটু বিষয় এর বাইরেও একটু কথা বলতে চাই যে সামনে তারেক রহমান আগামী 25 তারিখ বাংলাদেশে আসছে এবং সেটা নিয়ে অনেক কথা হচ্ছে। আপনি তারেক রহমানকে মানে কিভাবে তাকে ওয়েলকাম করতে চান? অবশ্যই ওয়েলকাম করতে চাই। অনেক 17 বছর পরে দেশে ফিরছেন। আমি কিন্তু আমার 12 বছর পরে যখন বের হলাম জেলখানা থেকে, সেটাকে কিন্তু দেশের প্রত্যাবর্তনের মতো মনে হয়েছে। আমার মনে হয়েছে আমি নতুন বাংলাদেশ দেখতেছি। আমি ওনার অনুভূতিটা কিন্তু অনুভব করতে পারি। বিদেশেও কিন্তু উনি একটা জেল জীবন কাটায় আসছেন। উনি ওনার পরিবার থেকে দূরে ছিলেন, মায়ের থেকে দূরে ছিলেন। আমিও আমার বউ বাচ্চার থেকে অনেক দূরে ছিলাম। আমরা দুজনেই কিন্তু আসলেই একই জাতীয় নিগ্রহের শিকার, রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমি মনে করি উনি আসলে উনিও একটা সুন্দর রাজনীতির পরিবেশের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করে দেশের জন্য কিছু একটা করবেন। আমরা সবাইকে এখানে চাই অংশগ্রহণমূলক নির্বাচন হোক। জনগণ ওনাকে চাইলে ওনার দল আসবে, অসুবিধা কি? কিন্তু কথা হচ্ছে সুযোগ যেন সবার জন্য সমান থাকে। ওনার দলের জন্য যেমন থাকে, আমার জন্য যেন সমান সুযোগ থাকে। আমরা যেন এক পেশে না হয়ে যাই, এদিকে একটু খেয়াল রাখতে হবে। জি, আমি একটু আপনার কাছে আসতে চাই যে এই যে নির্বাচন নিয়ে যে কথা হচ্ছে, নির্বাচন নিয়ে এর মধ্যে আমরা আজকে দেখলাম যে পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচন নিয়ে কথা বললেন, ভারত এ বিষয়ে কিছু কথা বলেছে এবং পররাষ্ট্র উপদেষ্টা সরাসরি বলেছেন যে নির্বাচন নিয়ে ভারতের নসিহত করার কোনো প্রয়োজন নেই। আপনি কি বলতে চান? না, মানে ভারতকে তো এটা বুঝতে হবে যে বিগত সময়ে মানে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কটা ছিল, এই সম্পর্কটা এখন তলানিতে ঠেকেছে এবং ঠেকে যাওয়ার একটা প্রধান কারণ হচ্ছে যে ভারত বিগত সরকারকে জনগণের স্বার্থের দিকে খেয়াল না করে সে বিগত সরকারকে একতরফাভাবে সমর্থন দিয়ে গেছেন। সব ধরনের মানে অন্যায় রাজনৈতিক
উদ্যোগকে তারা সমর্থন দিয়ে গেছে। এখনও যদি তারা সেই ধারায় অব্যাহত রাখে, তারা যদি না, মানে আমি বলছি না যে তারা ওই বিগত সরকারের বিষয় না, এখন যদি তারা আবার বাংলাদেশের রাজনীতিতে নানানভাবে হস্তক্ষেপ করতে চায়, সেটা তো বাংলাদেশের মানুষ, বিশেষ করে এখনকার যে নতুন জেনারেশন যারা, তারা প্রচণ্ডভাবে নিজেদের আত্মমর্যাদা এবং দেশের সার্বভৌমত্বের বিষয়ে সাংঘাতিকভাবে সেন্সিটিভ জেনারেশন, তারা তো এটা কখনোই মানবে না, তাই না? সুতরাং আমার মনে হয় যে ভারতের উচিত হবে যে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টটাকে গুরুত্ব দেওয়া আর কি। এবং আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক চাই, কিন্তু আমরা চাই যে আত্মমর্যাদা কেন্দ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক। ভারত আমাদের সার্বভৌমত্বকে যেরকম সম্মান করবে, মর্যাদা দেবে, আমরাও ভারতকে সেই চোখেই দেখব। কিন্তু তার এইরকম অ্যাটিচিউড যদি আসে যে বাংলাদেশের ব্যাপারে ভারত এক ধরনের দাদাগিরি করতে চায়, সেইটা বোধহয় এখানকার মানুষ এখন থেকে আর বোধহয় সেটা গ্রহণ করবে না আর কি। জি, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, আপনি এ বিষয়ে কিছু বলতে চান কিনা? আমি মনে করি যেটা উনি বলেন, আমি ওনার সাথে একমত। একটা দেশের উচিত আরেকটা দেশকে, দেশের মানুষের প্রতি রাখা, ওনাদের দৃষ্টিভঙ্গি রাখা। কোনো একটা পার্টিকুলার গোষ্ঠী বা একটা দলকে তারা যদি এইভাবে, এটা আমি মনে করি পররাষ্ট্র নীতির মানে শিষ্টাচার বহির্ভূত আচরণ। অতীতে কিন্তু আমি এটা যদি আশেপাশে অন্যান্য দেশের মধ্যে দেখেন, সেখানে কিন্তু এই চর্চাটা দেখিনি, যেটা আমাদের প্রতিবেশী দেশ ভারত যেভাবে একচাটিয়া বিগত স্বৈরাচারী সরকারকে, কিন্তু আমি তো মনে করি তাদের যে এই যে স্বৈরাচারী ভাবটা, এটা সৃষ্টি হওয়ার পিছনে পরোক্ষভাবে ভারতের একটা হাত কাজ করেছে। তারা যদি নিরপেক্ষতা অবলম্বন করতেন, তাহলে এরকম 3টা নির্বাচন, এবং সেই নির্বাচনগুলোকে কিন্তু তারাই বৈধতা দিয়েছেন, সহযোগিতাও করেছে। এটার থেকে তাদের অবশ্য শেখা উচিত, কারণ তারা কি বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায় না কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে সুসম্পর্ক চায়, এটা সিদ্ধান্ত নিতে হবে ভারতকে। কিন্তু এবং অনেক রাজনৈতিক দল কিন্তু এটাই বলছেন যে ভারতের মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষের সম্পর্ক হবে, কোনো স্পেসিফিক কোনো রাজনৈতিক দলের সঙ্গে। আমি তাই মনে করি, জি, কারণ ভারতের ভারতের মানুষের সাথে আমাদের কোনো বিরোধ নেই। হ্যাঁ, আপনি যদি আমার অতীত দেখেন, আমার দাদা কিন্তু আসছেন ভারত থেকে, ওখান থেকে আসছেন এখানে, কারণ তো তখন পুরোটা ভারত তো একটাই ছিল, তখন তো আর পাকিস্তানও ছিল না। তো বেসিক্যালি কালচারালি এবং বিভিন্নভাবে আমরা কিন্তু একটাই সম্প্রদায়ের মতো। তো সেখানে কেন যে রাজনৈতিক কারণে আমরা এটাকে আলাদা করে ফেলছি, এবং তাদের এই দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। ভারত যদি ভবিষ্যতে বাংলাদেশের সাথে একটা ভালো সুসম্পর্ক চায়, আমি মনে করি তাদের পররাষ্ট্র বিষয়ক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, এবং এখনই সেই সুযোগ, এখনই তাদের কিন্তু লেসন নেওয়ার সময় আসছে। এখন না করলে আর কখনো হবে না। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের আবারও একটি বিরতির সময় হচ্ছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 01 নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 01-এ, আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমি আপনার কাছে আবার একটু আসতে চাই যে আমরা ইন্ডিয়া নিয়ে কথা বলছিলাম, সেখানে আমাদের দেশের যে সাবেক প্রধানমন্ত্রী তিনি আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই আছেন, এবং সেখান থেকে বিভিন্নভাবে আগামী নির্বাচনকে কিভাবে নস্যাৎ করা যায় সেটা নিয়েও আমরা দেখছি যে বিভিন্ন পরিকল্পনা হচ্ছে। সেটা কিভাবে এই দেশের মানুষ এবং রাজনৈতিক দল সহ আইন শৃঙ্খলা বাহিনী সেটাকে কিভাবে আপনার এটাকে থামাবে বলে আপনার কাছে মনে হয়, বা সেটা সম্ভব কিনা? দেখুন, মানে যে কোনো ধরনের এক্সটার্নাল কনস্পিরেসি, সেটা যে কোনো জায়গা থেকেই হোক, এইটা বাংলাদেশের নির্বাচনকে উপরে কোনো প্রভাব পড়বে না যদি না আমাদের প্রস্তুতি বা আমাদের রাজনৈতিক দলের মধ্যে যদি ঐক্য না থাকে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে রোলটা প্লে করার কথা, সেই প্লেনটা যদি তারা যথাযথভাবে করতে পারে, তাহলে এই ধরনের কোনো কনস্পিরেসি খুব এফেক্টিভলি কাজ করবে বলে আমার মনে হয় না। এখানে এই জন্যই আমার কাছে, আমি যে আগে হয়তো কোথাও আমি এই কথাটা বলেছিলাম যে এই যে হাদির যে কেসটা, ইটস এ টেস্ট কেস। এখানে আমাদের এইটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা দরকার যে এই ঘটনাটা কেন ঘটলো। একেবারে ইন ব্রড ডে লাইট এরকম একটা ঘটনা ঘটলো,
সবার চোখের সামনে দিয়ে এরকম একটা ঘটনা ঘটলো, কিভাবে এই লোকগুলো পালিয়ে গেল গুলি করে সবার সামনে দিয়ে। এখানে কোথাও একটা ঝামেলা আছে, সেই ঝামেলাটাকে সত্যিকার অর্থে আইডেন্টিফাই করতে পারলে আমাদের এই নির্বাচন নিয়ে কী ধরনের কনস্পিরেসি, কী ধরনের পরিকল্পনা মাঠ পর্যায়ে কাজ করতে পারে সেগুলো সহজভাবে মানে আইডেন্টিফাই করাটা সহজ হবে। এবং কোনো কনস্পিরেসি বাইরের থেকে হচ্ছে কি না সেগুলো যদি আমাদের গোয়েন্দা সংস্থারা, আমরা যারা এতদিন সরকারকে সহযোগিতা করে আসছে, তাই না, যে স্বৈরাচারী সরকারকে সহযোগিতা করে আসছে, এখন তারা গণতন্ত্রের উত্তরণের জন্য যদি আমাদের নিরাপত্তা সংস্থাগুলো তারা যদি যথাযথ ভূমিকা পালন না করেন সেটা হবে দুর্ভাগ্যজনক। এবং আমরা কিন্তু সাথে এটাও দেখলাম যারা এখানে গুলি করেছে, যারা এটার আসামি, আমরা একটু অসমর্থিত সূত্র বলছে যে তারা ইতিমধ্যেই ভারতে গিয়েছে এবং তারাও ভারতেই আশ্রয় নিয়েছে এবং তাদেরকে আশ্রয় দেয়া হচ্ছে। সেটা তাহলে এই যে সম্পর্কটা ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কটা, সেটা কিভাবে চালু থাকবে বলে আপনার কাছে মনে হয়? পজিটিভলি সেটা সম্ভব কিনা? আসলে একটা বিষয় হলো যে এটা ভারত অফিসিয়ালি অস্বীকার করছে যে তারা এটা মানে এটা তারা প্রত্যাখ্যান করছে যে এটা, বাট আনঅফিসিয়ালি তো তারা ভারতে গিয়েই আশ্রয় নিয়েছে। সুতরাং এটার মানে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট দায়িত্ব তাদেরকে নিতেই হবে, তাই না? সুতরাং এই ক্ষেত্রে আমার মনে হয় যে হয়তো আমি আশাবাদী যে ভারত হয়তো এই বিষয়ে একটা উদ্যোগ নেবে যে আসলে এই মানে অপরাধীরা তার দেশে গিয়ে আশ্রয় নিল কিনা বা নিচ্ছে কিনা, এই বিষয়টি আশা করি আমরা যে ভারত খতিয়ে দেখবে বিষয়টাকে। জি, ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে আবারও একটু আসতে চাই যে এই যে আমরা শেষ যে হত্যাটা দেখলাম, হত্যা না, আমরা বলবো যে অ্যাটেম্পট টু মার্ডার যেটাকে বলে আর কি, মারার জন্য, হাদিকে মারার জন্য যে গুলি করা হলো, আগে তো যারা এই দেশে পতিত সরকারে যারা ছিল তারা তো আছেই সেই দেশে, এবং একই সাথে কিন্তু আমরা এদের দুজনকেও দেখলাম অসমর্থিত সূত্র এটা, যে তারা ইন্ডিয়াতে গিয়ে আছে। যে প্রশ্নটা আমি ডক্টর সাব্বির আহমেদকে বলেছিলাম, আপনাকে একই প্রশ্ন, যে তাহলে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা আসলে কিভাবে মানে ভালোভাবে চলবে বা চলা সম্ভব? বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক তৈরি করার এখন এককভাবে সুযোগ আছে ভারতের হাতে। ভারত চাইলে কিন্তু এই সম্পর্কটা কিন্তু 24 ঘন্টার মধ্যে ঠিক করে ফেলতে পারে। আমি মনে করি ভারতের উচিত ইনিশিয়েটিভ নিয়ে এই ধরনের সন্ত্রাসীকে তাদের ভূমিতে জায়গা না দিয়ে এখনই তাদেরকে ধরিয়ে দিয়ে তারা কূটনৈতিক তাদের যে সম্পর্কটা আমাদের সাথে ঝালাই করতে চায়, এই সুবর্ণ সুযোগ তাদের মিস করা উচিত হবে না। আমি তো মনে করি ভারত এত শক্তিশালী নেটওয়ার্ক আছে আইনশৃঙ্খলা বাহিনীর, তারা চাইলে এদেরকে 24 ঘন্টার মধ্যে ধরে আমাদের কাছে হস্তান্তর করতে পারে। তাছাড়া ভারতের সাথে কিন্তু আমাদের বিগত সরকার আমলে বন্দি বিনিময়ের একটা ইয়েও আছে, তারা সেটা প্রমাণ করে দিক। এই সুযোগ যদি ভারত মিস করে, আর পাবে কি না আমার জানা নেই, এটা হচ্ছে তার সাফাই গাওয়ার একটা ভালো সময় আসছে। আর দ্বিতীয়টা হচ্ছে আমাদেরকে এখানেও দেখতে হবে যে এখান থেকে যেন কেউ পালায় না যেতে পারে, আমাদের বর্ডারগুলোকে ইয়ে করতে হবে। আর আমি শুনেছি যে আমাদের বিগত সরকারের একজন প্রধান ওখানে বসে উস্কানিমূলক কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে বলতেছে, উনি যাতে এগুলা বলতে না পারেন, ওনাকে এগুলার থেকে মানে ইয়ে করা যে আপনি এইসব বিষয়ে কথাবার্তা বলার দরকার। আমি চাই কি আগামী নির্বাচনে আমার একটা ইয়ে থাকবে, মেসেজ থাকবে আমাদের দেশে এখন যারা আমরা রাজনীতিতে আছি এবং যারা আগামী নির্বাচনে সম্পৃক্ত হতে চাই, আমাদের এখন ঐক্য দরকার। সবাই একটা নির্বাচনের পক্ষে প্রশ্নে এবং রাজনীতির প্রশ্নে আমরা যেন আমাদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি না করি, একসাথে এক হয়ে আমরা আগামী নির্বাচনটা সাকসেসফুলি করতে চাই। দ্বিতীয় কোনো ঘটনা যেন কেউ ঘটায় আমাদের সামনে দিয়ে যেতে না পারে, ঘটাবে তো দূরের কথা, ঘটনার সুযোগও যেন না পায়। এটা শুধু আইনশৃঙ্খলা বাহিনী সারাক্ষণ পাহারা দিলে কিন্তু কাজটা হবে না, প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীরা এবং নেতারা সবাই সচেতন থাকতে হবে। এবং একবার দেখায় দিক 54 বছর পরে বাংলাদেশের সব রাজনৈতিক দল একটা ঝান্ডার নিচে চলে আসছে, এটা একবার দেখাই দিই। এটা তো সবাই বলছেন, রাজনৈতিক দলগুলো সম্ভব, বলছেন, কিন্তু ইচ্ছাটাই সেটা যথেষ্ট। সম্ভব কিনা? হ্যাঁ, ইচ্ছাটাই যথেষ্ট। কারণ আমরা তো ছোট ছোট কিছু বিষয় নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশাল মতবিরোধ দেখছি। আপনি বলেছেন ছোট ছোট বিষয় নিয়ে মতবিরোধ, কিন্তু আমরা প্রতিহিংসা চাই না, মতবিরোধ থাকবেই। দেখেন, আপনার মতের সাথে আমার বিরোধ থাকতে পারে, এটার নামই গণতন্ত্রের চর্চা, কিন্তু প্রতিহিংসা অন্য জিনিস। যা আমি আপনাকে নিধন করব, আপনাকে কোণঠাসা করে দেব, আমি নির্বাচনে জিততে পারি না পারি, আমার প্রতিদ্বন্দ্বীকে আমি মেরে ফেলবো, যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমি মনে করি এই বিষয়ে ইনিশিয়েটিভ নিতে হবে, বিশেষ করে বড় দলগুলো ভূমিকা নিতে হবে আমাদেরকে এক করার জন্য। আমরা এক জায়গায় আসার জন্য একমত, আমরা রাজি আছি যে এখানে কোনো সন্ত্রাসীর জায়গা হবে না,
বাংলাদেশের মাটিতে যে সন্ত্রাসী জায়গা হবে না তার প্রমাণ দিয়ে গেছে কিন্তু এই আপনার যে মাসুদ, সে বাংলাদেশ থেকে পালায় এমন এক জায়গায় গেছে যেখানে সন্ত্রাসীরা আশ্রয় পায়। আমাদের এখানে আশ্রয় নাই, তার সে ভেগে গেছে। আগামীতেও যেন কোনো সন্ত্রাসী স্থান যেন বাংলাদেশে না হয়, এই ব্যাপারে আমাদেরকে অনেক বেশি সোচ্চার হইতে হবে। জি, ডক্টর সাব্বির আহমেদ, এই যে রাজনৈতিক দলগুলো এই যে আগামী নির্বাচনকে সামনে রেখে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবে কিনা, সবাই একমত হয়ে কাজ করতে পারবে কিনা বলে আপনার মনে হয়, পারবে কি তারা? দেখুন, যে কারণ কথাটা মতবিরোধ তো আছেই, বা হ্যাঁ থাকবেই। মতবিরোধ আছে, যেটা উনি বললেন এটা থাকবেই, মতবিরোধ থাকবে। কিন্তু এখানে একটা জিনিস আছে যে বহুদিন পরে নির্বাচন হচ্ছে, মানে বিশেষ করে বড় দুইটা দলের মধ্যে আমি সাংঘাতিক রকম এক ধরনের মেজাজ মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছি, উত্তাপ এক ধরনের, যে মানে জামাত বা বিএনপি একেবারে অল আউট ড্রাইভ, যে তারা ক্ষমতায় যেতে চায়, ওইটাকে কেন্দ্র করে এক ধরনের সহিংসতার কিন্তু টেন্ডেন্সি কিন্তু তৈরি হচ্ছে কৃত্রিম সংকট সংকট মাঠ পর্যায়ে। আমার মনে হয় যে এখানে খুব কাজ করার বিষয় আছে, এবং এই বিষয়ে সরকারকে কঠিন হওয়ার বিষয় আছে, যে মানে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে যেন পরস্পরের মারামারি না হয়, মানুষের জীবন যেন না চলে যায়। আমাদের অতীত অভিজ্ঞতা কিন্তু খারাপ, নির্বাচনী প্রচারণা করতে গিয়ে মারামারি এবং সেই থেকে জীবন কিন্তু হানি হয়েছে। আমরা আশা করি, আমরা খুবই আশাবাদী যে এবার ওই রকম একটা নির্বাচন আমরা দেখব না, আরও বেটার কিছু দেখব। সুতরাং এইখানে আসলে ওই যে কথাটা উনি বললেন যে সব রাজনৈতিক দলের সচেতন ভূমিকার একটা দরকার আছে, এবং আমার মনে হয় যে আমি জানি না, আমার চিন্তাটা খুব উইশফুল হইতে পারে, যে প্রক্রিয়াতে ঐক্যমত কমিশনের মধ্যে রাজনৈতিক দলগুলো যেভাবে আলোচনা করেছে এই অনেক বিষয়ে তারা একমত হয়েছে, হ্যাঁ, এবং এই আলোচনার প্রক্রিয়াটা, এটা আমার মনে হয় অব্যাহত থাকতে পারে একেবারে নির্বাচনের আগ পর্যন্ত। মানে আমি বলি না যে এটা ফর্মাল আলোচনা হইতে হবে, কিন্তু নিজেরা যদি এক টেবিলে বসে চা খায় সপ্তাহে একদিন, যা কিছু বিষয় নিয়ে আলোচনা করে, এটা কিন্তু ওই যে উত্তাপটা কমাইতে সহজে হেল্প করে আর কি। কিন্তু সেই প্রক্রিয়াটা কিন্তু আর চালু রইল না, আর থাকতে ভালোই হতো আর কি, আমার মনে হয়। আমরা আশা করি যে সামনে আবারও চালু হবে। আমি একটু শেষ বক্তব্যটুকু আপনার কাছে থেকে শুনতে চাই, আপনার মেসেজটুকু, যে সরকার এবং রাজনৈতিক দলগুলোর আপনার কোনো মেসেজ আছে কিনা। আমি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো, আমাদের এখন ঐক্য মানে এক হয়ে কাজ করার সময় আসছে। 54 বছর পরে আমরা একটা সুন্দর নির্বাচন দেখতে যাচ্ছি। 54 বছর পরে আমরা আশাবাদী যে দেশে একটা ব্যাপক গণতান্ত্রিক চর্চা শুরু হবে, এবং এই যে উনি যে কথাটা বললেন, বড় দুইটা দলকে এই ভূমিকা নিতে হবে আগে। আমরা ছোট দলগুলো অবশ্যই আছি, আমরা চাই একসাথে আমাদের কথা হচ্ছে আমাদের মতের ভিন্নতা থাকবে, আমাদের গণতন্ত্রের চর্চার জন্য আমরা মতে বিরোধ থাকতেই পারে, কিন্তু আমরা প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না। এটাকে সম্পূর্ণ করে দিতে হবে। আর বাংলাদেশকে ঘোষণা করতে হবে কোনো সন্ত্রাসী জায়গা এইখানে হবে না, বাংলাদেশে কোনো সন্ত্রাসী জায়গা হবে না। এটা সবাই এক ডাকে স্লোগান ডাক দিতে হবে, আমরা যেন মুক্ত বাতাসে কথা বলে বাসায় ফিরতে পারি। আমি তো এখনও বলবো যে আমি হাদির মতো রিকশায় করে বাসায় আসতে চাই, আমি নিরাপদ চাই, যাত্রা চাই। আমি কেন সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরবো? এখন কেন বড় বড় দলের নেতাদেরকে এখনই সিকিউরিটি নিয়ে ঘুরতে হয়? তাহলে আমরা কোন দেশে বাস করি? এটা কেন হবে? নিশ্চয়ই এই সংস্কৃতির পরিবর্তন হবে, আমরা রাজনৈতিক দল সহ সবাই সেই পরিবর্তিত পরিস্থিতিতে আসবেন নিশ্চয়ই। আর ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, ডক্টর সাব্বির আহমেদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল অন্য কোনো অতিথি, অন্য কোনো বিষয় নিয়ে একই সময়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, শুভরাত্রি।